ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাগো, ভাত খাইতেছো? আমি মা সকাল থেকে কিচ্ছু খাই নাই, আমার বড় ক্ষুধা। কটা ভাত দিবা মা? কাকা, সকাল থেকে আপনি কিছুই খান নাই? মা, গরম ভাত দিতে হইব না, কয়টা পানি ভাত দিলে হইব কাঁচামরিচ দিয়া। কাকা বৃদ্ধ মানুষ, আমার কাছে খাবার চাইতেছে, কিন্তু ঘরে তো কোনো ভাত নাই। কি দিমু কাকারে? আমার পেলেরে তো অনেকগুলো ভাত আছে। আমার তো না খেয়ে থাকার অভ্যাস আছে, একবেলা না খেয়ে থাকলে আমার তো কোনো ক্ষতি হইব না। যাই, ভাত কটা ধুইয়া দেই, কাকা পেট বেড়ে খাইব না। মা, তুমি কি ভাবতেছো? ঘরে কোনো খাবার নাই? চাচা, কিছু ভাবতাছি না, আপনি এই জায়গায় বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আইতাছি। আচ্ছা মা। আল্লাহ, এই নেন চাচা, ভাত এই অল্প কয়টাই ছিল, ঘরে কোনো তরকারি নেই। সমস্যা নাই মা, তরকারি লাগবো না, কাঁচামরিচ আর পান্তা ভাতে আমার খাইতে ভালো লাগে। তোমার বাবা মা কই মা? চাচা, আমার বাবা মা আমার জন্মের পরই মারা গেছে, তারা কেউ বাইসা নেই। ও, তোমার বাবা মা মারা গেছে? তাহলে তুমি কেমনে চলো মা? তোমার খাবার দাবার কেডা চালায়? চাচা, বাবা মা মরার পরে আমি এতিমখানায় মানুষ হয়েছি। এখন আমি কলেজে পড়তেছি। এই পড়ালেখার পাশাপাশি এই গ্রামের মধ্যে দুই একটা বাচ্চা কাচ্চা আছে, ওদেরকে আমি প্রাইভেট পড়াই। ওইখান থেকে যে টাকা পাই ওই টাকা দিয়ে আমার লেখাপড়াও চালাই, আর পাশাপাশি করে ডাল ভাত খেয়ে বাইসা আছি। আমি তোমার লেগে দোয়া করি মা, তোমার এই অভাব থাকবো না, আল্লাহ তোমার একদিন সুখ শান্তি দিব। চাচা, খাওয়ার সময় বেশি কথা কইতে নেই, আপনি তাড়াতাড়ি করে খাইয়া নেন। আম্মা, তোমারে কত করে কইলাম যে তোমার জন্য আমার মায়া লাগে, আমি তোমারে অনেক ভালোবাসি, তুমি আমার কোনো কথাই শোনো না। বললাম আমার একটা বিয়ে করায় দাও, তা না কইরা তুমি ভাইজানের জন্য শুধু মায়া খুঁজতেছো। এই হারামজাদা, তুই যে মার সামনে সারাক্ষণ বিয়ে বিয়ে করিস, লজ্জা শরম বলতে কিছু নাই? এখনো পারলাম না বড় ছেলেটাকে বিয়ে দিতে, আর তুই সারাক্ষণ বিয়ে বিয়ে বলে আমার মাথাটা খাইয়ে ফেলস। এই এত যখন তোর মুরদ, তাহলে বিয়ে করে একটা নিয়ে আসতে পারস না? কি ব্যাপার, তোমার খয়রাতি করা শেষ হয়েছে? কয় টাকা পাইছো? টাকা দাও। সুখবর আছে, সুখবর। আহা আব্বা, তোমার এই সুখবর শুনতে শুনতে আমি দুঃখের কথা ভুলে যাই। দুঃখের কথা মাঝে মধ্যে মনে পড়ে। এই যে বড় ভাইজানরে বিয়ে করাইতে পারতাছো না, আমারও বিয়ে হইতেছে না, আমি এখন কি করব? এই লজ্জা শরমের মাথা কি বাইটটা গেছস? যা এখান থেকে। হ্যাঁ, পারো না তো বিয়ে দিতে, খালি পারো জারি দিতে। সুনরমলের মা, মাইয়া তো না যেন হুর পরি। এই মাইয়া যদি বউ হইয়া আমাদের বাড়িতে আসে, তাহলে বাড়ি একেবারে আলোয় আলোকিত করে রাখবো। এতদিন পরে তাহলে তুমি হুরপরির দেখা পাইছো। তা মেয়ের বংশ পরিচয় কি, মেয়ের বাবা কি করে? ছেলে তো বানাইছো অফিসার, মেয়েটা কতটুকু শিক্ষাগত যোগ্যতা আছে সেটা তো বলো। মাইয়ার মা বাবা নাই, এতিমখানায় বড় হইছে। এখন অবশ্য কলেজে পড়ে, ওই এলাকার বাচ্চা কাচ্চা পোলা বান্ধে টিউশনি করে পড়ায় আর নিজে চলাচল করে। তুমি এসব কি বলতেছো? একটা এতিম মেয়ে হবে আমার বাড়ির বউ? না না, এটা কখনোই সম্ভব না, এটা কখনোই হতে পারে না। শোনো, মাইয়া তো আর কম দেখলাম না,
তবে আমার ইচ্ছা একটা জাতের মাইয়া দেখা রুমেলের বউ কইরা ঘরে আনবো, যাতে তোমারে আমারে শ্বশুর শাশুড়ি মনে না কইরা মা বাবা মনে করে। দেখতেছো না, ওলারা বিয়া কইরা 3 মাসের মধ্যেই মা বাবার থেকে ভিন্ন হয়ে যায়, আর বৃদ্ধ মা বাবা অসহায় হয়ে যায়। কথায় আছে, জাতের মাইয়া কালাওয়ালা আর নদীর জল গোলাওয়ালা। যেই মাইয়া তার মুখের ভাত আরেকজনকে খাওয়াইতে পারে, সে অন্তত আর যাই হোক অমানুষ হইতে পারে না। ঠিক আছে, আমি রমেলের সাথে কথা বলতেছি, তুমি ঘরে যাও, ফ্রেশ হও, আমি খাবার দিতেছি। আচ্ছা ঠিক আছে। তাই শোন, কি মা? তোর বাবা তো তোর জন্য একটা জাতের মেয়ে দেখছে। ও বুঝতে পারছি, আবার নতুন নাটক শুরু করেছো তোমরা। মানে আমাকে নিয়ে তোমরা মেয়ের বাড়িতে যাবে, বিয়ে করানোর নাম করে, যাওয়ার পরে মেয়ে দেখে পছন্দ হবে না, তারপরে কি হবে, বিয়েটা ভেঙে যাবে। রাস্তা দিয়ে যখন আসবো তখন এলাকার লোক আমার দিকে আঙুল তুলে বলবে, ওই যে হাটখুড়ো যাচ্ছে, যার কথায় কথায় বিয়ে ভেঙে যায়। তারপরে তবে মেয়ের একটা সমস্যা আছে। ও, এরপরেও মেয়ের সমস্যা আছে? বলো, আমার কপালে তো মেয়ে নেই, আছে খালি সমস্যা। কি সমস্যা শুনি? মেয়েটার বাবা মা কেউ নাই, মেয়েটা এতিম, এতিমখানায় বড় হয়েছে। তবে হ্যাঁ, মেয়েটা না শিক্ষিত। এইটা তো কোনো সমস্যা না, এতিম হইছে এটা তো তার দোষ না। আল্লাহ তার বাপ মায়ের হায়াত তুলে নিছে, তারা দুনিয়ার থেকে চলে গেছে। এতিম মেয়েতে তো কোনো সমস্যা নাই। আবার কইতেছো লেখাপড়া জানে, তাহলে সমস্যা কই? এতদিন তো তোর বাপ তোর জন্য মেয়ে খুঁজছে, যাচাই বাছাই করছে। এখন আমি একটু মেয়েটাকে পরীক্ষা করতে চাই। বাহ বাহ বাহ, এইটাই শোনার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। তোমাদের এই পরীক্ষা এই জন্মে কিংবা কোনোদিন শেষ হবে না। তোমরা দুজন মিলে আমার জীবন নিয়ে যে পরীক্ষা শুরু করেছো, তাতে করে আমার চুল দাড়ি যে কয়টা কাঁচা আছে না, সব কয়টা পেকে যাবে। মেহেদি গাছ থেকে মেহেদি পেড়ে পেড়ে সব নেড়া করে দিয়েছি মেহেদি। মাথায় দিতে দিতে যে কয়টা সাদা চুল ছিল সব লাল। অফিসে গেলে আমাকে বলে, স্যার আপনার মাথায় কাঁচা চুল তো আর দেখা যায় না, যা আছে সব লাল চুল। লাল চুল জন্মায় কি করে আমাদের একটু বলেন। তাদেরকে তো আর বলতে পারি না যে আমার জন্য মেয়ে দেখার নাম করে আমার বাপ মা মেয়েদেরকে খালি পরীক্ষাই করে। এক কাজ করো, তোমরা দুজন মিলে পরীক্ষাই করো, আর আমরা সারা জীবন পরীক্ষাই দিয়ে যাই। বাবা, তুমি যত যাই বলো, আর বুড়ো হও আর যাই হও, পরীক্ষা আমি করবই। এতদিন তোমার বাবা পরীক্ষা করছে, এখন আমি পরীক্ষা করে জাতের মেয়ে এই বাড়ির বউ করে আনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারে তো চিনলাম না, আপনি আমাদের বাড়িতে। মা, তুমি আমার চিনবা না, আমার বাড়ি কুসুমপুর। আমার 2টা ছেলে আছে। আমার বড় ছেলের নাম রমেল ইশতিয়াক, ও সরকারি চাকরি করে, মস্ত বড় অফিসার। আমি এইদিকে একটু কাজে আসছিলাম, হঠাৎ করে খুব পানির পিপাসা লাগছে। দেখো না, ঘাইমে গেছি, হাইটে আসছি তো। মারে, আমার 1 গ্লাস পানি খাওয়াইতে পারবা? পানি খাইবেন? আচ্ছা, একটু দাঁড়ান। আপনি এখানে বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আইতেছি। আচ্ছা। উনি আমারে পানি আনতে বইলে কই গেল? আশেপাশে তো কোথাও দেখতেছি না। ওমা, উনি দেখি ওনার ব্যাগ রেখে গেছে। এই ব্যাগে আবার কি আছে? হায় আল্লাহ, এদি মেলা টাকা, এতগুলো টাকা ব্যাগ শুয়ে এনে ফালাই রেখে গেছে। কেমনি টাকাটা ফেরত দিন?
একটা কাজ করি। উনি না কইছিল ওনার বাড়ি কুসুমপুর, ওনার পোলা নাকি বড় ব্যাটসম্যান, রুমের ইস্তি একদম। যাই ব্যাগটা যাই দিয়ে আসি। আপার এটা কি কুসুমপুর? হ্যাঁ। ভাইজান একটু দাঁড়াবেন। জি বলেন। ওই যে ওনারা কইলো এটা নাকি কুসুমপুর। হ্যাঁ, এটা তো কুসুমপুরি। ও তাইলে ঠিক জায়গায় আইছি। আচ্ছা, এই গ্রামে কি রুমেল ইশতিয়াক নামে কেউ থাকে? তারে কি চিনেন আপনি? ও, রুমেল ইশতিয়াক ভাই, ওই যে বড় চাকরি করে। হ ভাই, ওনার বাড়িটা কোথায় একটু বলবেন? ওই যে সামনে ওই যে দুইটা বাড়ি দেখা যাইতেছে না, তারপরের বাড়িটাই রুমেল ভাইদের বাড়ি। ও আচ্ছা, ধন্যবাদ ভাই। ঠিক আছে। কি ব্যাপার, মন খারাপ কেন তোমার? আর এত জরুরি তরফ করলা, কোনো সমস্যা হয়েছে? কি হয় নাই সেইটা কও। হ্যাঁ, ছেলে পক্ষ আমার দেখতে আইছে, আগামীকালকে আমার গায়ে হলুদের দিন তারিখ ঠিক করছে। আর তুমি কি আমার বিয়ে করবা না আমি গাছের লগে ঝুলা পড়বো? কোন ডাকাও। হায় হায়, এটা কি কও? তুমি গাছের লগে ঝুলা মরবা কেন? গাছের লগে ঝুলা মরতে হয় দুইজন মরমো, আর আমারই আগে মরণটা প্রয়োজন। আমার বড় ভাইয়েরও বিয়ে হইতাছে না, আমারও বিয়ে হইতাছে না। এখন আমি কিভাবে কি করি বলো তো? তোমার এই বড় ভাইয়ের লেগে না 18 নাম্বার পর্যন্ত চলে গেছে। আমি কিন্তু 19 নাম্বার প্রেমিকা তোমার। তুমি যদি আমার বিয়ে করতে চাও তাহলে এক্ষুনি আমার লগে চলো, এক্ষুনি আমরা পালাই বিয়ে করবো। পালায় যদি বিয়ে করি এলাকার মধ্যে মানিজ্য থাকবো, আর 18টা গেছে গেছে, ওগুলার কি আমি তোমার মতো রিয়েল লাভ করতাম নাকি? আমি তো তোমার প্রকৃত ভালোবাসি, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। শোনো, আমি আজকে মায়েরে গিয়া সব খুলা বলবো। মা যদি আমার বিয়ে করায় তাহলে তো করাইলই, আর না করাইলে তোমার কথা মতোই আমি যাবো, গিয়া পালায় বিয়ে করবো। ভাইয়ের সিরিয়ালের আমি কুষ্টি মারি, তুমি বাসায় গিয়া নাকে তেল দিয়া ঘুমাও, যাও। আমি না হয় নাকে তেল দিয়ে ঘুমামো, কিন্তু আমি যেটা কইছি ওইটাই, যা করার খুব তাড়াতাড়ি করো, নাহলে কিন্তু আমার লাশ বাইরেব। এই অশান্তি আমার আর ভাল লাগে না। কিভাবে যে কি করি, 18টা গেছে, এটা 19 নাম্বার, পরে আইব 20 নাম্বার। 19-20 যদি যায়, আমার 20 না খায় আর উপায় নেই। আর 19-20 আমি যামই না, আমার এইটারই লাগবো। আমি যাই বাসায় গিয়ে একটা ব্যবস্থা করি। আমি পৃথিবীর কি ব্যাপার? আপনাকে তো কখনো আমাদের বাড়িতে দেখি নাই, আপনি কে? আপনি আমারে চিনবেন না, একটা প্রয়োজনে আসছিলাম। এটা কি রুমেল ইশতিয়াকের বাড়ি? হ্যাঁ, এটা রুমেল ইশতিয়াকের বাড়ি। আমি রুমেল ইশতিয়াকের ছোট ভাই। ও আচ্ছা, আপনি একটু আপনার মারে ডাক দিবেন? কেন, আমাকে কি প্রয়োজন? আসলে আপনার মা আমাকে বাড়িতে গেছিল, সেইখানেই ব্যাগটা ফালাই রেখেছে, তাই ভাবলাম ওনার ব্যাগটা ওনারে দিয়ে যাই। ও আচ্ছা, সমস্যা নেই, ব্যাগ দিতে পারেন আমাকে। আপনার কাছে এই ব্যাগ দিতে পারবো না, যার ব্যাগ তার হাতে আমি বুঝাই দেব। ঠিক আছে, আমি আম্মাকে ডাকতেছি। আম্মা, আম্মা বাইরে আসো তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ব্যাগ? আমার ব্যাগ তুমি কই পাইলা? আপনি সকালবেলা আমাদের বাড়িতে গেছিলেন না, আমার কাছে আপনি পানি চাইলেন, পরে আইসা দেখে আপনি ওখানে নাই, চইলা গেছেন। নিচে দেখলাম আপনার ব্যাগটা ফালানো, তাই আপনার ব্যাগ আপনারে বুঝাই দিতে আসলাম। এই ব্যাগের মধ্যে কি আছে তুমি জানো? হ্যাঁ জানি, আমি আপনার ব্যাগ খুলে দেখছিলাম, এখানে অনেকগুলো টাকা আছে। কত আছে সেটা জানো? সেইটা তো আমি হিসাব করে দেখিনি। ঠিক আছে, 1 লাখ, 2 লাখ, 2, 3, 3, 4, 4, 5, 6, 7, 8, 9, এই যে আরেকটা। ও 9, হ্যাঁ, এই যে 10 লাখ। 10 লাখ না, 11 লাখ, এই যে 2টা। আচ্ছা, 11 লাখ টাকা। আম্মা,
আমি তো একটা জিনিস বুঝতে পারলাম না, কি? তোমার আঁচলের মধ্যে থেকে যদি 100 টাকা কোনোদিন হারায় যায়, তুমি বাড়ির মধ্যে কবিরা যায় না চাইল পরা দেও আঙ্গ দুই ভাইয়ের মধ্যে, আর তুমি এই 11 লক্ষ টাকা একটা মেয়ের বাড়িতে রেখে চলে আসছো। ওইটা তুই বুঝবি না, আর বোঝারও দরকার নাই। তোর বাবাকে ডাক দে। আব্বা, আব্বা বাইরে আসো তো। আপনি আপনি না আমাকে বাড়িতে ভিক্ষা করতে গেছিলেন? হ্যাঁ মা, আমি সেই ভিক্ষুক। আপনি যদি সেই ভিক্ষুক হয়ে থাকেন তাহলে আপনি এই বাড়িতে কেন? মা, এটা আমারই বাড়ি। কি বলেন? আপনি একজন ভিক্ষুক হইয়া এত বড় বাড়ির মালিক? মা, কথাটা আমি তোমাকে বোঝাই বলতেছি। উনি আসলে ভিক্ষুক না, উনি ভিক্ষুকের বেশে ছেলের বউ খুঁজে বেড়ায়। এই জন্যই ভিক্ষুকের বেশে তোমাদের বাসায় গেছিল এবং তোমাকে পরীক্ষা করতে গেছিল। পরীক্ষা? আপনারা এত মানুষ রেখে আমারে পরীক্ষা করতেছেন কেন? কেন পরীক্ষা করতেছি বোঝো না? আমার বড় ছেলের সাথে তোমাকে বিয়ে দিয়ে এই বাড়ির বউ করার জন্য। আর আমাদের পরীক্ষায় তুমি 100-তে 100 পাইছো। আর শোনো মা, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ছেলের বউ হিসেবে আমি তোমাকে এই বাড়িতে আনতে চাই। দেখেন, আমার তো 3 কুলে কেউ নেই। বাবা মা জন্মের পরে মারা গেছে। আমি ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছি। আমি গরিবের মেয়া। এখন আমি এই বাড়ির বউ হই কেমনে কোন? এখন যদি আপনারা যদি চান মন থেকে যে আমি এই বাড়ির বউ হই, তাইলে আমার কোনো আপত্তি নেই। ও বোন, আপনি বিয়েটা করলে আমারও খুব উপকার হয়। কালকে আমার গার্লফ্রেন্ডের গায়ে হলুদ, আমার বড় ভাইয়েরও বিয়ে হয় না, আমারও বিয়ে হয় না, এই জন্য সে অভিমান করে বিয়ে করে নিতেছে। আমি কি আগে বিয়েটা ঠেকাই? এই নাও তোমাদের টাকা। মা, তোমার যেহেতু গার্জিয়ান নাই, বিয়ের ব্যবস্থা সব আমাদের বাড়িতেই হবে। আসো। কি ব্যাপার, তুমি দাঁড়ায় আছো কেন? আরে যাও, বিয়ের বাজার ঘাট করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি যাইতেছি। আসো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে হুট করে যে আজকে আমাদের মানে তোমার সাথে আমার বিয়ে হবে আমি ভাবতেই পারিনি। আমি ভাবছিলাম আজকেও যেন আমি পরীক্ষা দিতে যাইতাছি আর এই পরীক্ষায় আমি ফেল করুম, কিন্তু না, আজকে দেখতেছি সত্যি সত্যি তোমার সাথে আমার বিয়ে হয়ে গেল। আচ্ছা যাই হোক, তোমার হাতটা দাও। এই জায়গায় 2 লক্ষ টাকা আছে। তোমার আমার বিয়াতে 2 লাখ টাকা কাবিন হয়েছিল। যেহেতু দেনমোহর বলে একটা শব্দ আছে আমাদের ইসলামে, তাই আমি আমার দেনমোহর তোমারে দিয়ে দিলাম। তুমি তোমার সমস্ত দাবি দাবা উঠায় নাও। কি ব্যাপার, আমার টাকা ফেরত দিয়ে দিলা যে? আপনি তো দেনমোহরের টাকা পরিশোধ করেছেন, এজন্য আপনার টাকাটা আপনাকে ফেরত দিলাম। দেনমোহর আমি পরিশোধ করে ফেলছি? মানে আমি তো কোনো টাকা দেই নাই, তাহলে পরিশোধ হইলো কেমনে? আপনি যখন কবুল বলে আমাকে বিয়ে করেছেন, তখনই আমি মন থেকে আপনার প্রতি যত দাবি দেওয়া ছিল সব কিছু মাফ করে দিয়েছি। কারণ আমি একটা এতিম মেয়ে, 3 কুলে পরিবার বলে আমার কেউ নেই। এতিমখানায় মানুষ হয়েছে। আপনি আমাকে বিয়ে করেছেন বলে আজ আমি একটা পরিবার পেয়েছি, জীবন সঙ্গী পেয়েছি, মায়ের মতো শাশুড়ি পেয়েছি, বাবার মতো একজন শ্বশুর পেয়েছি। এর থেকে আমার মতো একটা এতিমের বড় চাও কি আছে বলেন? আমি শুধু আপনার কাছে একটা জিনিসই চাই,
আপনার আম্মা মানে আমার মা, আপনার বাবা মানে আমার বাবা, আজকের পর থেকে আমি তাদের নিজের বাবা মায়ের মতো করে সেবা যত্ন করব। আর আপনি যে আমার টাকাটা দিছেন, এই টাকাটা আপনি ভবিষ্যতের জন্য রেখে দেন। একদিন দেখবেন আপনার আমারই কাজে লাগবে। জানো, আজকে আমার বিশ্বাস হইল বাপ মা সন্তানের কোনো সময় অমঙ্গল চায় না, ভালোটাই চাই। আমি সব সময় আমার আব্বার উপরে রাগ করতাম, মায়ের উপরে গুসা করতাম যে আমার এত বয়স হয়ে যাইতাছে, আমারে কেন বিয়া দিতাছে না। অনেক মায়া দেখছে, কইতো মায়ার নাকি বংশ ভালো না, জাতের মায়া না। অপেক্ষা কর, একদিন দেখিস তোর জন্য সত্যি সত্যি একখান জাতের মায়া নিয়ে এসে বিয়া দিব। আজকে কথাটা সত্যি হয়েছে। আমার আব্বা, আমার মা আমার পরীক্ষা নিছে, তোমার পরীক্ষা নিছে, নিয়ে আমারে সত্যি সত্যি মনে হইতাছে একটা সংসারী লক্ষ্মী মায়ের লগে বিয়া দিছে। আর এই যে কি কইলা, 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা তোমার আমার ভবিষ্যৎ এবং আমাদের যে সন্তান হইব সেই সন্তানের ভবিষ্যতের জন্য আমি রাইখা দিব। তো কি সারাত বৈশা থাকবা? দেখি তোমার 2 নয়ন ভইরা। আপনি সাবধানে যাবেন। আচ্ছা, তুমিও সাবধানে থেকো। হ্যাঁ, এটা হইতেছে আমার ভাবি আর ওইটা হইতেছে আমার বড় ভাই, সালাম করো। তাই দাঁড়াও মাহফুজ, এ মেয়া কেডা? আমাদের সালাম করতেছিস, করতে মেয়া ধরে নিয়ে আসছিস? ভাইজান, তুমি বুঝাও না বুঝার মতো ভান করো। মেয়ের সাজ দেখা বুঝো না, এটা যে নতুন বউ, আমি ওরে বিয়ে করে নিয়ে আসছি। কি তুই বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছিস, আবার বলতেছিস সালাম করার কথা? এই, তোর লজ্জা শরম বলতে কিছু নাই? আব্বারে জানাস নাই, মারে জানাস নাই, আমারে কষ নাই, আর তুই হুট করে কারে না কারে বাড়ির মধ্যে নিয়ে আসা করতেছিস তোর বউ সালাম করতে। বুঝছি। মা, আব্বা, দেখছো তোমার ছোট পোলা বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছে। কালকে হয়েছে বড় ভাইয়ের বিয়ে, আর আজকে কাউরে কিছু বলা নাই, কওয়া নাই, হুট করে একটা মায়েরে ধরে নিয়ে এসে কইতেছে সালাম করো, এটা আমার বউ। আম্মা, পৃথিবীর মধ্যে এমন কোন ডায়েরির মধ্যে কি লেখা আছে যে বড় ভাই আগের দিন বিয়ে করলে পরের দিন ছোট ভাই বিয়ে করতে পারবো না? বলো তো আমারে। না, কোনো ডায়েরিতে লেখা নাই। হারাম জাদা, কালকে বড় ভাই বিয়ে করছে, 2-4 দিন পরে করলেও তো পারতি, আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না? ওর বিয়ের জন্য আমরা কত মেয়ে দেখছি, পরীক্ষা করছে, নিরীক্ষা করছে। আর তোর, হ্যাঁ, তোর বিয়েতে তো আমরা পরীক্ষা নিরীক্ষা করব, মেয়ে দেখবো, আর সেই মোতাবেক তোকে বিয়ে করাবো। আর তুই নিজেই বিয়ে করে নিয়ে আসলি। আর জাতের মেয়ে না অজাতের মেয়ে, ওর সম্পর্কে আমরা কিছুই জানি না। তুই যাকে তাকে ধরে নিয়ে আসবি আর আমরা মাইনে নিব। যা, যেখান থেকে নিয়ে আসছিস সেখানে নিয়ে রেখে। থাক, আমার আর পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন নাই। একজনরে পরীক্ষা নিরীক্ষা করতে করতে চুল দাড়ি সব পাকায় ফেলাইছো, আর আমার রাস্তা আমি নিজে দেখে নিছি। আমার চুল দাড়ি কাঁচা অবস্থায় আমি বিয়ে করে ফেলছি, আলহামদুলিল্লাহ, কবুল একবার বইলা ফেলছি। আর এই বড় ভাইজানের জন্য আমার জীবনে কম দুর্যোগ যায় নাই। মাহফুজ, মুরব্বীদের সামনে কিভাবে কথা বলতে হয় তাও শিখিস নাই? এখানে তোর বাবা মা আছে, একটু সাবধানে কথাবার্তা বলিস। শোনো আব্বা, আমার এত বোকা ভাইবো না, আমি কিন্তু বোকা না। আর এই যে বড় ভাইজানের কথা বললা তোমরা সবাই মিলা, এই বড় ভাইজানের জন্য আমার জীবনে কম দুর্যোগ আসে নাই। আমার জীবনে 18টা প্রেম আসছে, 18টা নারী আমার জীবনে প্রেম নিয়ে আসছে এবং ওই প্রেম ফেরত নিয়ে গেছে। ও হইতেছে আমার 19 নম্বর প্রেম। আমি ওর মন থেকে ভালোবাসি, আমি তো ওরে কোনোদিন ছাড়তে পারবো না। আর ওই যে 18 জন, সবাই ঘরে 2-4 জন করে বাচ্চা আছে। যারা আমারে বাবা ডাকার কথা তারা এখন আমারে মামা ডাকে। আমি বাজার থেকে ললিপপ কিনা দিই। এটা কার জন্য? এটা ভাইজানের জন্য। সুতরাং আমারে বোকা ভাইবেন না আপনারা। আমি বউ নিয়ে আসছি, আমার বউ নিয়ে আমার ঘরে ঢুকতে দেন। আর যদি আমার ঘরে ঢুকতে না দেন তাইলে আমার কোনো সমস্যা নেই। আমার যে সম্পত্তিটা আছে ওই সম্পত্তি আমার ভাগ করে দিয়ে দেন। আর যদি ওই সম্পত্তি দিতে আপনাদের কোনো বাধা থাকে, আপনারা মনে মনে চিন্তা করেন যে আমার তেজ্যপুত্র করে দিবেন, আমার কোনো সমস্যা নাই। তেজ্যপুত্রের আইন অনুযায়ী ছেলেরা যখন তেজ্য করে দেয় তখন 1 বিঘা জমি আর একটা ঘর করে দিতে হয়। আপনারা আমার 1 বিঘা জমি আর একটা ঘর করে দেন, আমি আমার বউ নিয়ে থাকবো। এটাই আমার শেষ কথা।
আম্মা, ছোট ভাই যেহেতু বিয়ে করে নিয়ে চলে আসছে, আমরা বাধা দিয়ে লাভ কি? ওরা দুজন তো দুজনকে পছন্দ করেই বিয়ে করেছে। আপনি শুধু ওদেরকে দোয়া করেন ওরা যেন সারা জীবন একসঙ্গে থাকতে পারে। ছোট বউ, সালাম করো। না থাক, সালাম লাগবে না, চলো ভেতরে চলো, মিষ্টি মুখ করা থাক। হ্যাঁ, চিন্তা করো, আমার বউ আমি নিয়ে ঘরে ঢুকবো, ওনারা ঢুকে যেতেছে। লজ্জা শরম বলতে একটা মানুষের কোনো কিছু থাকে? ছি, বড় ভাই কালকে বিয়ে করছে, আজকে ঠ্যাং ঠ্যাং করে একটা মেয়ে নিয়ে ঘরে তুললো। মানিজ্জত সব শেষ। একটা দিন তোমার ধৈর্য ধরলো না না বিয়ে করার জন্য, আর আমি ধৈর্য ধরতে ধরতে আমার চুল দাড়ি সব মেহেদি রং করতে করতে কালো থেকে এখন লাল হয়ে যাওয়া শুরু করেছে। যত সব যায়, আবার অফিসে দেরি হয়ে যাচ্ছে। আম্মা বলেন, এত তাড়াহুড়ো করে কেন ডাকছেন? আপনার জন্য তো আমি সিরিয়ালটা ভালো করে দেখতে পারলাম না। দেখো বৌমা, এটা তোমাদের সংসার, আর তাছাড়া সকাল থেকে বড় বৌমা সংসারের সমস্ত যাবতীয় কাজ একা একা করতেছে। তুমি তার সাথে একটু কষ্ট করলেও তো পারো, আর হাতে কাজগুলো আগাই দিলে পরে তার একটু তাড়াতাড়ি হয় না? কি আম্মা, আপনি এটা কি কইতেছেন? মানে আপনার পোলা কি আমারে বিয়া কইরা নিয়ে এসে এই যে আপনার গোবাড়ির দাসীবান্দির কাজ করার লেগা? হ্যাঁ দেন আম্মা, আমি ছোটবেলা থেকে কোনো কাজকর্ম করে বড় হইনি। আমার বাপ মা আমার আদরে আয়েসে বড় করছে। আমি একটা কাজকর্ম কিছু করতে পারবো না। আর এই যে আপনার বড় বৌমা আছে না, তার বিষয় না আমি খোঁজ খবর সব কিছু ভালোভাবে লাগাইছি, বুঝছেন? এ তো একটা ফকির নির্মাই, আর বাপ মা ছোটবেলাতে কেউ ছিল না, এতিমখানায় বড় হয়েছে। এ তো কাজকর্ম করে আর অভ্যাস আছে। তো আমার বাপ মাই তো আমার কোনো কাজকর্ম করে নাই। ঘরের যা কাজকর্ম আছে আপনি এতিম বৌমার দিয়ে করেন, আপনি আমার এইসব কথা কইবেন না। দেখো বৌমা, তুমি আজকেই বড় বৌমাকে এতিম এতিম বলতেছো কেন? এটা বলতেছো? আর ঠিক আছে, তুমি বাপের বাড়ি কাজ করো নাই, ভালো কথা, কিন্তু এইটা তো তোমার শ্বশুর বাড়ি, এইখানে তো প্রত্যেকটা মেয়েরই কাজ করতে হয়। কেন করবা না? এটা তো তোমার দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? আম্মা, আমার একটা সাফ সাফ কথা আপনি শুনলেন, আপনার এই সংসারের কাজকর্ম কোনো কিছু আমি করতে পারবো না। আর আপনি যদি এটা ভাইবা থাকেন যে আপনার বড় বৌমা কাজকর্ম করে, আমিও আপনার ছোট বৌমা আপনার আরামে এসে রাইন্দা বাইরা সুন্দর মতো করে খাওয়াবো, তাহলে আপনি এটা ভুল ভাবতেছেন। আপনার যে এতিম বৌমা আছে না, ওই আপনার ওই বৌমার এখন কাজকর্ম করতে। এইটা আবার কেমন হইল? দুই বউ দুই রকমের, আমার সংসারে মনে হয় আগুন এবার লাগবে। কি ব্যাপার? আমি অফিসে যাব, রেডি হয়েছি, আর তুমি মন খারাপ করে এখানে দাঁড়িয়ে রয়েছো, কারণটা কি? তোমাকে আমি আর কতদিন বোঝানোর চেষ্টা করবো বলো? আমি তোমাকে এইটাই বারবার বোঝানোর চেষ্টা করতেছি যে আমি এই বাড়িতে আর থাকতে পারতেছি না। এই বাড়িতে থাকবা না তো কোন বাড়িতে থাকবা? কি করতে পারি আমি তোমার জন্য? আমিও তোমাকে এমন কিছু করতে বলিনি, আমিও তোমাকে জাস্ট বলছি যে আমরা আলাদা হব, মানে আমরা ভিন্নভাবে খাবো। নতুন বিয়ে করেছি, এখন যদি ভিন্ন হয়ে যায়, এলাকার মানুষ, সমাজের মানুষ, গ্রামের মানুষ কি বলবে? আমাকে খারাপ বলবে, তোমাকে খারাপ বলবে, বলবে মাহফুজ একটা বিয়ে করছে, বউটা বেশি ভালো না, এই জন্য ভিন্ন হয়ে গেছে। আরে রাখো তোমার খারাপ নিয়ে। তুমি সংসার কার সাথে করতেছো? তোমার সমাজের সব মানুষের সাথে, না আমার সাথে? তোমার সাথেই করতেছি। তাহলে আমি যেটা বলবো তোমার সেটাই মানতে হবে। আর যদি প্রয়োজন হয়, তোমার যদি আর্থিকভাবে সমস্যা হয়, তাহলে আমি আমার বাবার বাড়ি থেকে তোমাকে টাকা পয়সা এনে দিতে পারবো। আমি শুধু চাই যে এই বাড়ি থেকে আমরা জাস্ট ভিন্নভাবে থাকবো, এটাই, আর কিছু। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তাহলে আমি এই বিষয়টা মাথায় নিলাম। আমি অতি শীঘ্রই কিভাবে ভিন্ন হওয়া যায় সেই চিন্তা করতেছি। ঠিক আছে, অফিসে যেহেতু যাচ্ছ, সাবধান মতো যাইব। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু লাগবে? না। আমি পড়ে গেছি বৌমা, সেই ব্যথা পাইছে। উঠেন তাহলে, উঠেন। আমি উঠতে পারবো না। ছোট বউ, ছোট বউ, এদিকে আসো তো। দাঁড়ানোর চেষ্টা করেন। আমি পারবো না। এত জোরে জোরে চিল্লা চিল্লা কেন আমাকে রাখতেছো?
সবে মাত্র আমি সিরিয়াল দেখা শুরু করছি আর অমনি তাতে চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। আরে মা এখানে পড়ে গেছে, পায়ে অনেক ব্যথা পাইছে। মা পড়ে গেছে তাতে আমি কি করব? কি করবা মানে? মা পায়ে অনেক ব্যথা পাইছে, ঘরে নিয়ে বিছনায় শুয়ে পায়ে একটু বরফ দিতে হইব। কি? আমি ওনাকে ধরতে পারবো না। আর আপনাদের কি মনে হয়? হ্যাঁ, আপনাদের কি আমাকে দেখে মনে হয় যে আমি এই বাড়ির দাসী বান্দিগিরি করার জন্য আসছি? হ্যাঁ, যে কিছু হইলে আমাকে ডাকতে হবে, আমি ওনাকে ধরতে পারবো না। আর তাছাড়া না, এগুলো আমার খুব ভালো করে জানা আছে, এগুলো নাটক ছাড়া আর কিছু না। একটু আগেও আমি নাটকে দেখে আসলাম যে শাশুড়ি বউদের সাথে ড্রামা করার জন্য এই এক একটা ফোন দিয়ে আটে। এগুলো আমার খুব ভালো করে জানা আছে। এই মা, আপনি উঠেন, উঠে দাঁড়ান, উঠে পাটা একটা ঝাড়া দেন, দেখবেন এমনি ব্যথা ঠিক হয়ে গেছে। এগুলো আর কিচ্ছু না, নাটক ছাড়া। ছোট বউ, কথাবার্তা একটু মুখ সামলাই বইল। একজন মানুষ ব্যথা পাইছে, কোথায় তুমি ধরবা তা না করে মারে উল্টাপাল্টা কথা কইতেছো। যদি পারো একটু ধইরা দাও। ও বাবা, এতই যেহেতু সেবা যত্ন করতে হবে, তাহলে আপনি সেবা যত্ন করেন না, আমাকে কেন বলতেছেন? আমি বললাম না যে আমি ওনাকে ধরতে পারবো না? হ্যাঁ, কি হয়েছে মা? আরে মা সিঁড়ি থেকে পড়ে গেছে, পায়ে অনেক ব্যথা পাইছে। মা সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পাইছে আর তোমরা এইভাবে শুয়ে রাখছো? ধরো, মানে ঘরে নিতে হইব। আমি পারব না, উঠতে পারব না। মা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবো। তোমারে ঘরে রাখি, আমি তারপর ডাক্তার নিয়ে আইতেছি। চলো উঠো তো, উঠো। ওঠো মা, ওঠো। ওঠো। ঘরে চলো, আমি ডাক্তারে নিয়ে আসতেছি। চলো ঘরে চলো। ধরো। ও মা, আস্তে আস্তে উঠো। যত সব নাটক। ও আস্তে। বৌমা, সেই বিকাল থেকে আমার পা ভাঙনের পর এই যে আমার সেবা করতেছো, কতক্ষণ আর করবা কও? অনেক রাত হয়ে গেছে, তুমি তোমার ঘরে যাও। আমার তো এখন একটু আরাম লাগতেছে। আর তাছাড়া আমার ছেলে তো ওষুধ আইনা দিছে, আমি ওষুধ খাইছি, এখন ব্যথাটা অনেকটাই কম। আম্মা, আমি তো প্রতিদিনই ঘুমাই। আজকে আপনার পায়ে এমন ব্যথা পাইছেন, এখন যদি আমি ঘুমাইতে যাই সারা রাত এই ব্যথা আপনার কাতরাইতে হইব। এখন আমি সুন্দর করে মালিশ করে দিতেছি, আপনি নাক টেনে ঘুমান, দেখবেন ঘুম থেকে ওঠার পরে ব্যথা সেরে গেছে। বৌমা, তুমি এত টেনশন করতেছো কেন? আমি আছি না, তুমি যাও গিয়ে রেস্ট নাও। আপনারা যেহেতু এত করে কইতেছেন, আমি যাইতেছি, কিন্তু আব্বা আপনি কিন্তু মার খেয়াল রাখবেন। আর যদি মার বেশি সমস্যা হয় আমার কিন্তু ডাক দিন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও রেস্ট নাও। দেখছো, এই যে বিকাল বেলায় পাওটা ভাঙছে আমার, বৌমা তখন থেকে আমার পাশে বসে আছে, আমার পা চাপতেছে, আমার কি প্রয়োজন সেইগুলো দেখতেছে। আর আমার ছোট পোলা মাহফুজ, আর মাহফুজের বউ একবারের জন্য আমারে দেখতে আসলো না। শোনো, তুমি শুধু ওদের জন্য দোয়া করো, তোমার পাশে এত আমি আছি, আমি তোমাকে দেখাশোনা করবো। ছোট বউ, ছোট বউ, ছোট বউ। কি হয়েছে? ছোট বউ, থালা বাসন ধুইতে যাইতেছি, চুলায় ভাত চড়ে রেখে আইছি, তুমি একটু যাইয়া দেখো ভাত যেন উতলায় না পড়ে। কি মানে আমি চুলার পারে গিয়া ভাত উতলাই গেছে কিনা এটা দেখবো? মানে আপনার কি আমার দেখে মনে হয় যে আমি এর জীবনে কইরাইছি? আমি এসব করতে পারবো না। ছোট বউ, তোমারও তো আমি কখনো কাজের কথা বলি না, বাড়ির যত কাজ কাম আছে সব তো আমি একা একাই করি। তুমি তো দেখতেই পাইতেছো মা কতটা অসুস্থ, বিছনা থেকে উঠতে পারতেছে না। তার সেবা যত্ন করতে করতে আমার সারাটা দিন চলে যেতেছে, তার মধ্যে আবার রান্না করা, সবাই বাসায় খাইবো কয়টা। তুমি যদি একটু চুলার করে যাই দেখো, তোমার রান্না করতে হইব না, খালি দেখবা যে মাটা উতলাই পড়ে কিনা। তুমি যদি মা উতলাই পড়ে খালি চুলাটা বন্ধ করে দিবা, থালা বাসন ধুয়ে আমি এসব কিছু আবার দেখতেছি। আপনার কি কথা কইলে আপনি বুঝেন না? আপনার কানের ভিতরে কি ঢুকে না? আপনার আমি কইলাম না যে আমি এইসব কাজ করতে পারবো না? আমি হইছি বড় লোকের মাইয়া, আমি জীবনে এইসব কাজ করি নাই। আমার ঘরে আপনার মতো এরকম 4-5টা দাসী বান্ধে এরকম চারপাশে ঘুরে, আর আপনি হইছেন এতিমের ঘরে এতিম। এইসব কাজ না আপনি করবেন, আমারে কেন করতে বলেন? হ্যাঁ, আমি এইসব কাজ করতে পারবো না। কি বললে তুমি? কারে তুমি এতিম বলতেছো?
সে এই বাড়ির বউ। কাউকে ছোট কইরা কথা বলার আগে একবার ভাববা। দিন দিন বেয়াদব হয়ে যাইতেছো। কি আপনি আমার সাথে এভাবে জোরে জোরে কথা বলতেছেন? তো কি করুম? কি হয়েছে বউ? এত চিল্লাচিল্লি কিসের? ভাইজান, তুমি আমার বউয়ের সাথে এইভাবে কথা বলতাছো কেন? কি হয়েছে? দেখো না, তুমি যদি আরেকটু লেট করে আসতা, আর তাহলে তোমার ভাই আমার মনে আজকে মেরেই ফেলতো। দেখলাই তো, তোমার চোখের সামনেই তো তোমার ভাই আমার সাথে কেমন করে ব্যবহার করলো। কথা বলতাছো না কেন ভাইজান? বলো কি হয়েছে? তোর বউ আমার দিকে আঙুল তুইলা কথা কইলো, তুই তুকারি কথা কইলো, এটা তোর কানে গেল না? আর তুই কিনা এখন এসে আমারে শাসাইতেছিস? বউয়ের গোলাম হইছিস? বেয়াদব! তোর বউরে শিক্ষা না দিয়া তোর বউ কি করছে জানিস? তোর ভাবির সাথে খারাপ আচরণ করছে, এমন কি তার এতিম বইলা গালি দিছে, আর তুই সেটা না দেখা তুই আমারে শাসন করতেছিস। এতিম রে এতিম বলবো না তো কি বলবো? এতিম রে কি বড় লোকের বাচ্চা বলবো? এতিমের ঘরে জন্ম হয়েছে, এতিমখানায় ছিল, এজন্য আমার বউ তোমার বউরে এতিম বলতেছে। এজন্য তোমরা জামাই বউ মিলা তো আমার বউরে অত্যাচার করতে পারো না, এইভাবে কথা বলতে পারো না। চুপ! দিন দিন বেয়াদব হয়ে যাইতেছিস। আমার ঘাড়ের উপরে বৈশা বৈশা খাস, আবার আমার দিকে তাকায় কথা কইতাছস। তোর বউরে শাসন না কইরা তুই আমারে শাসন করতে আইছস। বুঝছি, আমার সাথে যেহেতু তুই বেয়াদবি করতে পারছিস না, আব্বা এর বিচার করব। আমি আব্বা আমারে আহরি ডাইকা কইতাছি। আরে বাপ রে বাপ, পাইছো একটা আম্মা আর আব্বা। কিছু হইলে আব্বারে তেল দাও, কিছু হইলে আম্মারে তেল দাও। আমি এগুলা বুঝি, আমি নাবালক শিশু না। শোনো, আমি আগেও এই বাড়িতে থাকতে চাই নাই, এখনো থাকতে চাই না, ভবিষ্যতেও থাকতে চাই না। আমি ভিন্ন হয়ে যেতে চাই, আমারে ভিন্ন করে দাও। প্রয়োজনে আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো। আল্লাহর রহমতে আমার শ্বশুর বাড়ি কোনো কিছু কম নাই, কোনো কিছুর অভাব নাই। আমি যদি ওই জায়গায় ঘর জামাইও থাকি, আমার কোনো কিছু অভাব করবো না। হ্যাঁ, তোর ওই ঘর জামাইতেই মানাই, এই বাড়িতে তোরে মানায় না। আব্বা মার লগে কথা কইয়া আমি তোর এবার ভিন্নই করে দেবো। দাঁড়া দাঁড়া কি শুনতাছো? চলো। আরে বাপ রে বাপ, কি একটা রাজার পাট নিয়ে নিছে, চিন্তা করো। আরে তুমি আমারে ভিন্ন করে দেওয়ার কে? ভিন্ন করে দিলে আমার বাপ মা আমারে ভিন্ন করে দিব। জান, তুমি কষ্ট পাইছো? কষ্ট পাও না, চলো রুমে চলো। তুমি দাঁড়ায় আছো, আমি কি বসে থাকতে পারি? তুমি বসো, আমি দাঁড়াই। চোখ বেয়াদব! মা পঙ্গু হইয়া ঘরে বসে রয়েছে, আর উনি আছে ওনার বউকে সিটে বসানোর জন্য। কি হয়েছে অভিযোগ তাকো? তোমরা কেউ আমার বউডারে দেখতে পারো না, আমার বউডারে ভালোবাসো না, আমার বউডারে সম্মান করো না। আজকে কি হয়েছে জানো? আমি আমার নিজের মুখে বলবো না। এই বলো তুমি। থাক আব্বা, ঝগড়া যেহেতু আপনার বৌমার লগে আমার লাগছে, তাই আমি খুইল্লা কই। আপনার এই যে গুণধরী বড় বৌমা, সে তো আমার সহ্যই করতে পারে না। সে আমার যখনই দেখবো তখনই এই কাজ করতে কইব, ওই কাজ করতে কইব। কেন আব্বা, আমার কি দেখা মনে হয় আমি কোনো কাজের লোক? হ্যাঁ, এতই যেহেতু কাজের সমস্যা, তাহলে একটা কাজের লোক রাখতে পারেন না? হ্যাঁ, আমি হইছি জমিদারের মাইয়া। আমি ছোটবেলা থেকে আরাম আয়েশ করে বড় হইছি। আমি জীবনে একটা কাজ করতে পারি না। আর এই যে আমার দুই হাত কত নরম, তুলাও যদি এই হাতে লাগে তাও আমার হাত ব্যথা পাইবো। আর আমার নাকি আপনার বৌমা কই কাজ করতে? হ্যাঁ, কাজ যদি করার হয় তাহলে আপনার বৌমা করবো। ওইলো এতিম, ওর হইলো এইসব কাজ করে অভ্যাস আছে। আমার এই ধরনের কাজ করার কোনো অভ্যাস নাই। থামো তুমি, আর বলতেইব না। আমার কথা হইতেছে, দুইটা মেয়ে মানুষ একসাথে ঝগড়া করতেই পারে। এক পাতিলে খাইতে গেলে অনেক সময় ঝগড়া হয়, মহিলারা ঝগড়া করতেছে। আরে বেটা, তুই হইতাছিস পুরুষ মানুষ, মহিলা মানুষের ঝগড়ার মধ্যে তুই ইনভলভ হইলি কেন? শুনলা তো আব্বা, এই জায়গায় তুমি বইসা আছো, আমি ওর বড় ভাই এই জায়গায় বইসা আছি, আর ও আমারে তুই তুই করে কথা কইতাছে। আবার কি করছে? সোফার উপরে পাও তুইলা বইসা আছে। ওর মধ্যে কোনো ভদ্রতা জ্ঞান বলতে কিচ্ছু নাই। আমার কান্দের উপরে বইসা বইসা খাই, আবার উঁচু গলায় কথা বলে। মানুষ বানাইতে পারো নাই, ওইটার অমানুষ বানাইছো। আরে বাপ রে বাপ, কি একটা সুশীল মানুষ সে। লঙ্গি পরা থাকলেও উপরে তার ব্লেজারটা থাকবই, আর মুখে মিষ্টি মিষ্টি কথা, সাথে হইতাছে তেল ফ্রি। তেলবাজি কইরা সব জায়গায় চলা যায় না, এটা অফিস আদালত না। আর ওই যে মা বাপের তো তেল দিয়া ফিটিং দিয়েই ফেলাইছস, এনে আর আমার কোনো কথা নাই। আমার কথা হইতাছে একটা, আমারে আর আমার বউরে যেহেতু এই বাড়ির কেউ দেখতে পারে না, দেখার প্রয়োজনও নাই। আমার শ্বশুর বাড়ি আল্লাহর রহমতে অনেক কিছু আছে, আমি রাজকীয় হালে চলি। আমি পা উঠাইয়া বসমু নাকি না বসমু এটা আমার বিষয়। আমারে যদি আপনারা দেখতে না পারেন, স্যারেরা আমারে ভিন্ন কইরা দেন। শুনতাছো? তোমার পোলার কথা শুনতাছো? এইটাই হইল মূল সমস্যা। সমস্যাটা এক জায়গায়,
তোমার পোলা তার বউয়ের কথা শুনা এখন চাইতেছে আমাদের সংসারটারে ভাগ কইরা তছনছ করতে। সে এখন আলাদা খাইতে চায়, আলাদা সংসার করতে চায়। সে চাইতেছে সম্পত্তি ভাগ কইরা দাও, আর আমার বউরে এতিম এতিম ক বাদ দিতে কইবা। এইটা কিন্তু আমি সহ্য করুম না। তোরা এটা কেমনে ভাবলি? এখন এই সংসারে আমরা বাইচে আছি, আর আমরা বাইচে থাকতে তোরা ভিন্ন খাবি? আমি কখনো এই সংসার ভিন্ন হইতে দিব না। কেন আম্মা, ভাগ হলে সমস্যা কি? আমি আপনার এই এতিম বৌমার সাথে সংসারে এক টেবিলে বসে খাইতে পারবো না। আমি হইলাম জমিদারের মাইয়া, আমি সোনার চামচ মুখে নিয়ে আমি বড় হইছি। আপনার বৌমা আমারে দেখলে কইবো এই কাজ করো ওই কাজ করো, আমি বাবা এত কাজ টাজ করতে পারবো না। আপনি আমার এই সংসার ভাগ করে দেন, ব্যাস শেষ। আম্মা, কথায় আছে, বাড়ির পোলা যখন মুখ দিয়ে একবার কয় আমি বিয়া করবো, যতক্ষণ না পর্যন্ত বিয়া না করে ততক্ষণ পর্যন্ত সে শান্ত হয়। ঠিক একই রকম আপনার ছোট পোলা যেহেতু মুখ দিয়ে কইয়াই ফেলছে তারা ভিন্ন খাইব, আমি মনে করি অগমুখের দিকে তাকাইয়া মানে সংসারের শান্তির জন্য হইলেও অগ ভিন্ন করে দেওয়া উচিত। ওরা যদি ভালো থাকে আমরাও তো ভালো থাকবো, তাই না আম্মা? মা, তোমার বৌমা কিন্তু একটাও ভুল কথা কয় নাই। আমাদের সংসারে যেহেতু একটা কথা উঠাই গেছে ভাগ, তাইলে তুমি আর আব্বা মিলা ভাগ কইরা দাও। আর একখান কথা, ওদেরে ভাগ কইরা দাও। তোমাদের দুইজনের কাছ থেকে আমাদের ভাগ করো না। তোমরা দুইজন আমাদের সাথেই থাকবা। আচ্ছা ঠিক আছে, তুই যখন ভিন্ন খাইতে চাস আজকে থেকে তোরে ভিন্ন করে দিলাম। তোর বাবার যা সহায় সম্পত্তি আছে তোরা দুই ভাই ভাগ করে নে। আলহামদুলিল্লাহ আম্মা, আমি তো এইটাই চাইছি, আমার আর কিচ্ছু দরকার নাই। আর এই যে জায়গা সম্পত্তির কথা কইলেন না, দেখেন আম্মা, আপনার এই জায়গা সম্পত্তির প্রতি না আমার বিন্দু মাত্র কোনো লোভ নাই, কারণ আমার বাপের কোটি কোটি টাকা, আমি এই টাকা পয়সার বিছনায় আমি ঘুমাইছি। আপনাগো জমি জমা যদি আম করে দিতে মন চায় তাহলে দিন, আর না দিতে মন চাইলে দেন না। শুধুমাত্র আমরা এখান থেকে যাইতে চাই। এই বসে আছো কেন? চলো চলো চলো, আসো আসো। কিরে, তোরা বসে আসোস কেন? তোরা তোদের ঘরে যা। রোবেলের আব্বা, আজকে আমি বুঝতে পারছি তুমি কেন জাতের মেয়ে করছো, কেন চাইছো যে জাতের মেয়ে এই বাড়ির বউ হোক। আমি আজকে সব বুঝতে পারছি রোবেলের বাবা। যাক, ভালোই হলো, অবশেষে না আমরা আলাদা হয়ে গেলাম। এখন তোমার আর আমার সংসারে না তোমার ভাই আর ভাবি না পাকনামি করতে পারবে না। হ্যাঁ, এখন কি কি করতে হবে ওইটা বলো। শোনো না, এখন আমরা যেহেতু আলাদা হইছি, সংসারের কথা তো ভাবতে হবে, তাই না? রান্না বান্না তো করতেই হবে। এখন তুমি তো জানোই যে আমি রান্না বান্না করতে পারি না। আমি তো ছোটবেলা থেকে একটা কাজও করি নাই, শুয়ে বসে আরাম আয়েসে আমি বড় হয়েছি। আমার বাবা মা আমাকে কোনো কাজ করেছে বলো? এখন তুমি কি চাও যে আমি গ্যাসের চুলায় রান্না করে আমার হাত দুটো একদম কালি করে ফেলি? না, আমি তোমার ভালোবেসে বিয়ে করছি কষ্ট দেওয়ার জন্য। প্রয়োজনে যদি আমার 1 লক্ষ টাকা বেশি খরচ হয় তবে আমি তোমাকে কোনো কষ্ট দিতে চাই না। আমি তোমার চেহারার গ্ল্যামার নষ্ট করতে চাই না। তাই তো আমি তোমারে বলছি, বাজারে গিয়ে যত রেডিমেড জিনিস পাওয়া যায় না, যেমন হচ্ছে হলো প্রেসার কুকার, রাইস কুকার, আর যে রেডিমেড মশলাগুলো আছে না, ওই সবগুলো তুমি নিয়ে আসবে। হ্যাঁ, ওগুলো রান্না করলে কি আমি খাইতে পারবো? তুমি এমন করো কেন? দেখো আমি তোমাকে কত ভালোবাসি, তোমাকে ভালোবাসি দেখে তোমার জন্য আমি এইগুলো করতেছি, আর তুমি আমারে বলতেছো যে এগুলো তুমি খাইতে পারবে না। আমি কি ছোটবেলা থেকে এগুলো করছি বলো? আরে তুমি কষ্ট পাও কেন? তুমি এরকম কষ্ট পাইলে হইব? তোমার কথা আমি ভিন্ন হয়ে গেছি। এখন তোমার যা যা প্রয়োজন তা তো আমার আইনা দিতে দিব। আর আমি কোনোদিনও চাই না যে আমার এই সুন্দরী বউটা কালো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি বাজারে যাইতেছি, বাজারে গিয়ে আমি সব কেনাকাটা করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, সবকিছু সুন্দর মতো করে নিয়ে এসো, ঠিক আছে? তুমি ঘরে সাবধানে থেকো। আচ্ছা, আর ওই ওদের সাথে কোনো কথা বলার দরকার নেই। আম্মা,
মা, এই যে পা ভাঙার পর থেকে তুমি একভাবে আমার সেবা যত্ন করতেছো, কিন্তু দেখো আমার ছোট ছেলে মাহফুজ আর মাহফুজের বউ একটা বারের জন্য আমার ঘরে আসে নাই, একবারও জিজ্ঞেস করে নাই মা তোমার পা ভাঙছে, এখন তোমার কেমন লাগতেছে? বৌমা, আমার একটা কথা রাখবা বৌমা? আম্মা, আপনি বলেন, রাখার চেষ্টা করব। আজ কতদিন হইল আমি আমার ছোট পোলা মাহফুজের মুখটা দেখি না। এই যে সকালে চলে যা আর রাত্রে করে ফিরে, আমিও তো হাঁটা চলা ঠিক মতো করতে পারি না, ওরেও দেখা হয় না। তুমি মাহফুজরা যে একটা বার বলবা ও জানি আমার ঘরে আসে, আমি একটু ওরে দেখবো। আমি যদি এখন মাহফুজরে গিয়ে বলি আপনি ওরা ডাকছেন, আমি জানি আমার কথাই ওইখানে আসবো না, উল্টো আরো আমারে গরিবের মাইয়া বলবো, এতিম বলবো, আর নানান কথা বইলা গালিগালাজ করবো। তাই কইছিলাম কে মা, আমার কথা যেহেতু শুনবো না, আমি ডাকতে নাই বাজাই। মারে, আমি জানি আমার ছোট ছেলের বউ তোমার সহ্য করতে পারে না, তোমার অপমান করে, তোমার সাথে সাথে তর্ক করে, ঝামেলা করে। যাও না, অন্তত আমার জন্য একবার যাও। আম্মা, এখনই গিয়ে আমি মাহফুজের ডাইকে নিয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে। ময়না পাখি, আরেকটা আপেল খাও। আরে বললাম তো আর খাবো না, রাখো। আরে এতগুলো আপেল কমলা এগুলো তুমি না খেলে কে খেবো? নেও একটা খাও। পুরো ভরে গেছে, খাবো না, প্লিজ রাখো। মাহফুজ, আম্মা অনেকক্ষণ ধরে তোমার ডাকাডাকি করতেছে, তুমি একটু যে মার সাথে কথা বলে এসো। ভাবি, তোমার কি কোনোদিন আক্কল পছন্দ হইব না? দেখছো এই জায়গায় আমি আমার বউরে খাওয়াই দিতেছি, কোনো আশ নাই কাশ নাই, কোনো কিচ্ছু নাই, ফট করে রুমের মধ্যে ঢুইকা বইসা পড়লা। এটা কি তুমি ঠিক করছো? আর আম্মা ডাকতেছে ভালো কথা, আমি যদি শুনি আমি যাবো। তোমার তো এই জায়গায় বার্তা প্রেরক হয়ে আসার কোনো প্রয়োজন ছিল না। দেখো, আমি কিন্তু এখানে ইচ্ছা করে আসি নাই, মা আমারে পাঠাইছে তোমার ডাকার জন্য, তাই আমি এখানে আসছি। আমি তো দেখতেই পাইতেছি তুমি তোমার বউরে খাওয়াইতেছো, তবে এরকম খাওয়া দাওয়া তোমরা ঘরে বসে করলেও পারতা। আম্মা অসুস্থ, সে চাইতেছে তোমার একটু দেখবে, তুমি তো একটু যাইতে পারো, তাই না? দেখছো তুমি আমি কেন এই সংসারটা ভিন্ন করতে চাইছি? কারণ তোমার মা আর তোমার ভাবির না, তুমি যে আমারে ভালোবাসো না, এগুলো তাদের সহ্য হয় না। তারা চায় না যে তুমি আমাকে ভালোবাসো, আমাকে আদরে রাখো। এই যে আমাকে খাওয়াই দিচ্ছ, এইটা তোমার ভাবি না একদমই সহ্য হইতেছে না। কারণ তোমার বড় ভাই কি কমু, আর তোমার বড় ভাই তো তোমার ভাবির এরকম করে জীবনও আদর করে শখ করে খাওয়াই নাই। এর লেগা নির্লজ্জ একটা মহিলা কোথাকার। ভাবি, কথা বলতে হলে একটু মুখ সামলায় কথা বলতে। এই যে বললা ওই রুমে না খেয়ে কেন এই রুমে খাইতেছি, এই রুমটা কি তোমার বাপের বাড়ি থেকে আনছো? আর তুমি তো ওইটা একটা ফকিন্নির মাইয়া, মায়া কইরা দয়া কইরা বিয়ে করায় নিয়ে আসছে, এই জন্য ছাদের নিচে থাকতে পারতেছ, আবার চাইতেছো পুরাটা বাড়ি দখল করার জন্য। জামাইয়ের কাছ থেকে মধুর মধুর কথা শিখছো, ওই কথা দিয়া মা বাপের আয়ত্ত করছো, এগুলো এখানে চলবো না। আমার চোখের সামনে থেকে তুমি সর, যাও। দেখো, এখানে টাকা হিসাব করতেছি না, আম্মাই কতদিন ধরে অসুস্থ, পায়ে ব্যথায় কাতরাইতেছে, এই যে সেবা যত্ন করতেছি কোনো রকম ভাবে সুস্থ করতে পারতেছি না। তার মুখে শুধু একটাই কথা, আমি এত অসুস্থ, আমার পোলাটা আমার একবারও দেখতে এলো না। নিজের মার মনের কষ্টটা কি তুমি বুঝো? এই যে কতদিন ধরে হয়ে গেল বিছনায় পড়ে রয়েছে, একটাবার তুমি দেখতে গেছো? ঠিকই তোমরা আমোদ ফুর্তি করতেছো, তুমি একটাবার যে তোমার মার সাথে দেখা করে আসো, তাতে ক্ষতি কি? আমি কারে দেখতে যাবো না দেখতে যাবো রেখে আমি তোমার কাছ থেকে শিখবো। একটা কথাই আছে না, মারছে নাকি মাসির দরদ বেশি, মারছে বেশি মাসির দরদ দেখাও না। আমার যখন মন চায় তখন আমি দেখতে যাবো, যখন মন চায় তখন আমি ওইখান থেকে আসবো। তোমার আমারে শিখাই দিতে হইব না। আমার মন মানসিকতা খুব খারাপ আছে, আমার চোখের সামনে থেকে যাও, নাইলে কিন্তু খারাপ কিছু হয়ে যাইব।
দেখছো কি বেহায়া বেশরম একটা মহিলা, এখনো বসে রয়েছে এখানে। এখনই এই রুম থেকে বাইরে যান, যান কইতাছি। ভাবি দাঁড়াও, এই যে একটা আপেল আর একটা কমলা নিয়ে আম্মারে দেও। মাহফুজ, আম্মা কিন্তু এখানে আমারে আপেল কমলা নিতে পাঠায় নাই, তার ছেলেরে ডাকার জন্য পাঠাইছে। তুমি যাইতে পারবে না, হেডা কম, আপেল কমলা দেওয়ার প্রয়োজন নেই। চিন্তা করো কিভাবে রেখে চলে গেল। ফকিন্নির মাইয়ার ভাব কত। শোনো, মোবাইলে জানি কি করতেছিল, করতো আর দেখি। তাড়াতাড়ি চলো, আম্মা অসুস্থ, তাড়াতাড়ি না গেলে আবার রাগ করবো। দাঁড়াও, ব্যাগ গুছাই নিয়ে কই যাইতেছো তোমরা? আমরা দুজন যেইখানে মন চাই সেইখানে যাবো, তাতে আপনারে কল লাগবো কেন? আসলে তোমাকে হাতে ব্যাগ দেখে আমি জিজ্ঞেস করছিলাম, মনে দোষ নিয়ে তোমাকে জিজ্ঞেস করে নেই। ভাবি, আমরা কখন কোথায় কেন যাই এটা কি তোমার কাছে বলতে হইব? আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি, আমার শাশুড়ি অনেক অসুস্থ, তারে দেখার জন্য। ভাই, আম্মাও তো অসুস্থ। আম্মা এতদিন ধরে অসুস্থ, তোমরা তারে ঠিক মতো দেখতেছো না। আর এখন তোমরা যদি বাড়ির থেকে চলে যাও, আম্মা কি মনে করবো? মা কি মনে করবো মানে? সব কৈফত কি তোমারে দিতে হইব? তুমি এই বাড়ির কে? তোমারে দয়া করে এই বাড়িতে আনা হয়েছে, এই জন্য তুমি এই বাড়িতে আসছো। সব মাতবরি কিন্তু তোমার হাতে দিয়ে দেওয়া হয়নি, সুতরাং মুখ সামলায় কথা বলবা। মাহফুজ, তুই তোর ভাবির সাথে উঁচু গলায় কথা কইতেছিস? সমস্যা কি? আরে তোর বউর হাতে ব্যাগ, তুই সাইজে গুজে বউরে নিয়ে কই যাস? আমরা যখন যেখানে যাই তোমাদের কাছে কৈফত দিয়া যাইতে হইব? আমি আমার শাশুড়িরে দেখতে যাইতেছি, সে এখানে বাধা দেয়, তার কত বড় সাহস! তুই দিন দিন বেয়াদব হয়ে যাইতাছিস। আমি তোরে জিজ্ঞেস করছি যেটা, সেটার উত্তর না দিয়া বড় ভাইয়ের সাথে বেয়াদবি করে কথা কস। মা অসুস্থ, তুই তো একটা বারের জন্য মায়ের রুমের মধ্যে যাস না যে মা ভালো আছে কি মন্দ আছে। আর তোর শাশুড়ি এখন অসুস্থ, তুই শুনে ঢ্যাং ঢ্যাং করে বউরে নিয়ে ব্যাগটা বাড়ি থেকে বাইরে হয়ে যাইতেছিস। তুই কি মানুষ? তুই তো জানোয়ার হয়ে গেছিস। আমি জানুয়ারি হয়ে গেছি, আমার শাশুড়ি অসুস্থ, আমি দেখতে যাবো না? তোমার তো শাশুড়ি নাই, এই জন্য তুমি শাশুড়ির মূল্য বুঝো না। বেশি বেয়াদব হয়ে যাইতেছিস, কথাই কথাই তুই খালি তর্ক করিস। তোরা থাম। বাবা, কি হয়েছে তোদের? তোরা তো চিল্লাচিল্লি করতেছস কেন? কি হয়েছে মা? তোমার এই যে কুলাঙ্গার পোলা, তোমার পোলা তুমি অসুস্থ তার কোনো খেয়াল নাই, তার শাশুড়ি অসুস্থ হয়েছে, তার বউরে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে যাইতেছে। তোমার বৌমা ভালো মতো তারে জিজ্ঞেস করছে, তোমার পোলা যা না তাই তোমার বৌমারে শোনাইতেছে। বেয়াদব হয়েছে এটা, বেয়াদব। তুই তো শাশুড়িরে দেখতে যাবি, ভালো কথা, যা, আমার কোনো বাধা নাই। কিন্তু তার আগে আমি তোর সাথে কয়টা কথা শুধু বলতে চাই। কি বলবা বলো। ছোট বৌমা, আমি তোমার একটা কথা বলি। আচ্ছা, একটা মেয়ে যখন আর একটা বাড়ির বউ হয়ে আসে, তখন তো তার কিছু দায় দায়িত্ব থাকে, তাই না বৌমা? সেই দায় দায়িত্বগুলো কি তুমি কি জানো? আমি জানি তুমি জানো না। জানলে সেই দায় দায়িত্বগুলা, কর্তব্যগুলা তুমি ঠিকই পালন করতা। একটা মেয়ে যখন আর একটা বাড়ির বউ হয়ে আসে, তখন শ্বশুর শাশুড়িকে মা বাবার জায়গায় বসায়, তাদের সেবা যত্ন করে, তাদেরকে ভালোবাসে। সংসারের কোনটা প্রয়োজন কোনটা অপ্রয়োজন সব বুঝে। সংসারের প্রত্যেকটা মানুষের দায়িত্ব সে কাঁধে নেয়। বৌমা, জানো, একটা বাবা মা তাদের সন্তানকে কত কষ্ট করে লালন পালন করে, নিজে না খায় তার সন্তানকে খাওয়ায়, মাটিতে শোয়ায় না, ভাবে তার সন্তানকে পিঁপড়ায় কামড় দিতে পারে, নিজে ভালো কাপড় চোপড় পরে না, কিন্তু সন্তানের জন্য এই যে বাবা, এই যে মা ভালো কাপড় চোপড় কিনে দেয়। সেই সন্তান কি করে? বড় হয়ে যখন বিয়ে করে, তখন বাবা মাকে চিনে না, বাবা মা হয়ে যায় পর, বউ হয় আপন। তখন বউর কথায় ওঠে, বউর কথায় বসে, হয়ে যায় বউর আঁচল ধরা। আর মা বাবা
মা বাবা হয় অসহায়, তারা তারা নিজের পেটের দায়ে রাস্তায় রাস্তায় রিক্সা চালায়, মা অন্যের বাড়ি চাকরানিগিরি করে, না হয়তো রাস্তায় কোনো দোকানের মোড়ে বসে পিঠা বেচে। আর এটাই হয় বাবা মা শেষ পরিণতি। বাবা মাহফুজ, বৌমা, আমি তোমাদের জন্য অনেক দোয়া করি। আমার ছেলে যেমনি তোমার আসল ধরা হয়ে রয়েছে, সারা জীবন যেন এমনি ধরাই থাকে। আর তোমার মাকে তুমি দেখতে যাবা, যাও বৌমা। আমি তোমার মার জন্য অনেক দোয়া করি, সে যেন সুস্থ হয়ে যায়, ভালো থাকে। মাহফুজ, আমি তোর আরেকটা কথা বলি বাবা, অভিশাপ না, মা বাবা কখনো সন্তানদের অভিশাপ দেয় না। তবে একটা কথা মনে রাখিস বাবা, একদিন তুইও বাবা হবে, বৌমাও মা হবে, তখন বুঝবি যখন তোদের সন্তান ঠিক এরকম আচরণ তোদের সাথে করবে, তখন বুঝবি যে বাবা মার ভিতরটা কত কষ্টে ফাইটে যায়, বাবা মা হওয়া কত কষ্টে। রুমেলের বাবা শুধুই জাতের মেয়ে খুঁজতো, আমি তখন বুঝতে পারতাম না। আমি ভাবতাম জাতের মেয়ে মানে বড় বংশীয় ঘরের মেয়ে, খান বংশ, চৌধুরী বংশ, দেওয়ান বংশ, কিন্তু আমি বুঝতে পারি নাই। কিন্তু যখন এই বড় বৌমা আমার বাড়ির বউ হয়ে আসলো, আমি তখন বুঝতে পারছি তার সেবা, তার ব্যবহার, তার কাজকর্ম সব দেখে আমি বুঝতে পারছি যে জাতের মেয়ে বংশীয় ঘরের মেয়ে হলেই হয় না। জাতের মেয়ে বলে এই বড় বৌমার মতো মেয়েকে, যে কিনা সব দায়িত্ব কর্তব্য সব সময় পালন করে আসছে। এই যে আমি দিনের পর দিন, মাসের পর মাস অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, কই তুই না আমার ছোট ছেলে, আমার আদরের সন্তান, তুই তো একটা বারের জন্য আমার কাছে যাস নাই। ছোট বৌমা কোনোদিনও আমাকে এক গ্লাস পানি ভরে খাওয়াই নাই, কিন্তু বড় বৌমা সে ঠিকই আমার পাশে আছে। আমার বড় ছেলে ঠিকই আমার পাশে আছে, আমার সেবা শুশ্রূষা, কোন সময় ওষুধ খাবে, কোন সময় কি খাওয়ানো দরকার সব তারা করে। না না, আমি তোদের এত কথা কেন বলছি, তোদের যাওয়ার তো আবার দেরি হয়ে যাইতেছে। যা বাবা, তোরা যা, আমি আর তোদের বাধা দিব না। মা, তুমি আমার মাফ করে দাও। আমি আসলে মা বাবার মর্যাদা বুঝতে পারিনি। আমি আগে যেমন চঞ্চল ছিলাম, আমি মনে করছি বিয়ের পরও হয়তো বা এরকম চঞ্চলতা করে আমার জীবনটা পার হয়ে যাব, কিন্তু আমি কোনোদিনও এইভাবে ভাইবা দেখি নাই যে তোমরা নির্যাতিত হইতেছো আমার মাধ্যমে, আমার বউয়ের মাধ্যমে। এই যে দেখো, তুমি এতদিন যাবত অসুস্থ, আমি একটাবারও তোমাকে দেখার জন্য যাই নাই। ভাইজান আমারে বলছে, ভাবি আমারে বলছে, কিন্তু আমার বউ আমারে আটকায় রাখছে ঘরের মধ্যে। আমি যদি বেরোইতে চাইছি, আমার এনা নুডলস রান্না করে দিছে। মা, আমার মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করছি। আর ওর মতন ডাইনি বউ যদি ঘরের মধ্যে থাকে, তাহলে কোনো ছেলে মা বাবার যত্ন করতে পারবে না, কোনো সন্তানই মা বাবার সেবা করতে পারবে না। আমি আল্লাহর কাছে দোয়া করি ওর মতো বউ যেন কোনো ঘরের মধ্যে না যায়। জানো মা ও কি করে? সারাটা রাত আমার কানের কাছে ফিসির 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 করতেই থাকে। আর কি ফিসির ফিসির করে? ওর কি লাগবো, ওর মা বাবার কি লাগবো? আর শুধু তোমাদের বদনাম, বড় ভাবির বদনাম, ভাইজানের বদনাম, এইসব কথা শুনতে শুনতে আমার মা বাপকে ওইটাই আমি ভুলে গেছি। তোমরা যে আমার মা বাপ, এটা আমার একবারের জন্য মনে পড়ে না। ওর কান পড়া পাইতে পাইতে আমার কাছে মনে হয় ওর মা বাপ হইতেছে আমার মা বাপ, আর আমার মা বাপ হইতেছে এই বাড়ির চাকর চাকরানি। এই মা বাবার উপর তো আর কম অন্যায় অত্যাচার করস নাই,
মা বাবার কাছে মাফ চা। মা বাবা যদি তোরে মাফ না করে তাহলে কিন্তু আমি তোরে মাফ করবো না। যা মাফ চা, যা। আম্মা, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আমি অনেক তুচ্ছ করছি, আমাকে ক্ষমা করে দিয়ে। বৌমা, সন্তানরা ভুল করলে মা বাবা সবসময় ক্ষমা করে দেয়। তুমি তোমার ভুল বুঝতে পারছো, আমি তাতেই খুশি।